নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনার বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অ্যাডেনিয়াম বা মরুগোলাপ। এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আজকের একটা তরল সার দেওয়া দেখাবো। এই তরল সারটাই আপনারা কতদিনের ব্যবধানে দেবেন, কতটা পরিমাণে দেবেন, সমস্তটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো। আর এই তরল সার যদি আপনার গাছে পড়ে, মানে গাছ যদি খায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। আমার বাগানের একটা মানে গাছগুলোয় একবার করে দুবার করে ফ্লাওয়ারিং হয়ে গেছে। তো তারপরে কিছু কিছু গাছে ফ্লাওয়ার আছে এবং বেশ কিছু গাছে নেই। তো আজকের যে দুটো গাছের মানে যে দুটো গাছের উপরে কেয়ারটা দেখাবো, সেই দুটো গাছে ফুল নেই। তো সেই গাছের উপরে আমি কেয়ার করব। যাদের কাছে এরকম অল্প পরিমাণে এখন স্ক্রিনে দেখছেন যে ফুল রয়েছে, তারাও কিন্তু সেই গাছে করে দেবেন। তো কোনো সমস্যা নেই, সুন্দরভাবে আপনার বাগানে অ্যাডেনিয়াম ফুটবে। বেসিক কয়েকটা জিনিস জুলাই মাসে অবশ্যই কোনো ধরনের খাবার দিতে হবে না। আমি যে তরলটা দেওয়া দেখাচ্ছি এটা দিয়ে দেবেন, আর তরল সারের সাথে আর একটা খাবার দেবো সেটা দেবেন, তাহলেই হবে। খুব বেশি প্রয়োজন পড়বে না অ্যাডেনিয়াম গাছে এই জুলাই মাসের খাবার দাবারের ক্ষেত্রে যেটা। তো সামান্য পরিমাণ কিছু খাবার আপনাকে দিতে হবে। তো যেটা বলার মেন যে বিষয়, এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু এই বর্ষা পড়লে একটা বিষয় দেখা যায়, যে গোড়া পচা রোগ। অর্থাৎ গোড়া পচে ম্যাক্সিমাম গাছের কিন্তু সমস্যা হয়ে যায়। তো সেই দিকটা খেয়াল রাখবেন, যাতে জল না টবের মাটিতে হোল্ড হয় সেটা খেয়াল রাখবেন। এবং টবের মাটি বা মিডিয়া যেভাবেই থাকুক, মাটিতে থাকুক, সিন্ডারে থাকুক, বা আমি যেটাই করি বালি চালার পাথর, এর মধ্যে থাকুক, যেটাতেই থাকুক না কেন, খেয়াল রাখবেন যেন জল না জমে, জল না হোল্ড হয় টবের মিডিয়াতে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন 10 দিন ছাড়া ছাড়া। যেদিন বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার চান্সেস আছে, আমরা কিন্তু ওয়েদার রিপোর্টে পেয়ে যাই এখন, তো সেদিনটা বাদ দিয়ে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক, এই উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন গাছগুলোতে। যে কোনো কোম্পানির হতে পারে, কোনো সমস্যা নেই। তো যেটাই করুন না কেন, করতে হবে 10 দিন ছাড়া ছাড়া। টবের মিডিয়াতে কিছুটা দেবেন, গাছের পাতায় কিছুটা দেবেন, তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছগুলো ভালো থাকছে, ফুলগুলো ফুটছে, ফুলের রং সুন্দর হচ্ছে। তো যেটা করতে বললাম এই ফাঙ্গিসাইডের ব্যবহার, এটা করবেন। আর অনেক সময় দেখা যায় এই সময় মাইটসের অ্যাটাক হয়, অর্থাৎ পাতার নিচ থেকে এরা কিন্তু জাল আকারে মানে ছড়িয়ে পুরো পাতা প্রথমে বিবর্ণ করে দেয়, দেখে মনে হয় যেন গাছ খাবার নেই বা কিছু নেই। দেখবেন পাতার নিচে একদম সূক্ষ্ম সূক্ষ্ম, খালি চোখে প্রায় দেখাই যায় না, এই রকম মাইটস বা মাকড়ের আক্রমণ হয়। এই মাইটস বা মাকড়ের আক্রমণ হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে 15 দিনের ব্যবধানে গাছে মাকড়নাশক স্প্রে করুন। থিটা হতে পারে, কাকা হতে পারে, অথবা ওমাইট হতে পারে। এছাড়াও আরও কিন্তু প্রচুর কোম্পানির আলাদা আলাদা মাকড়নাশক আছে। তো যে কোনো একটা কিনে নিন বা দুটো কিনে নিন। দু ধরনের থাকলে কি হয়, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে দুটো আলাদা কম্পোজিশনের কীটনাশক স্প্রে যখন করবেন, পোকাদের মধ্যে যে ইমিউনিটি, যে এক ধরনের কীটনাশক দিয়ে যাচ্ছেন, পোকাদের মধ্যে একটা ইমিউনিটি গ্রো করে যায়, সেটা আর হবে না। তো এই জন্য কীটনাশকের ব্যবহারটা কিন্তু এই বর্ষার মরশুমে অ্যাডেনিয়াম গাছেও করতে হবে, গাছের পাতায় স্প্রে করতে হবে। কুঁড়ি বা ফুল থাকলে কি করবেন, নিচ থেকে করবেন, যাতে কুঁড়ি বা ফুলের উপরে না পড়ে, এটা খেয়াল রাখবেন। আর স্প্রেয়ারের নজেলটা একদম মানে ঝিরিঝিরি আকারে, একদম সূক্ষ্ম আকারে, বাষ্প আকারে বেরোবে যেরকম, ওই রকমভাবে করে নেবেন। তো দেখুন, আমি যেটা বললাম যে আমার সিন্ডারে কিছু গাছ আছে এবং এই বালি চালার পাথর কম্পোস্ট মেশানো মিডিয়াতে রয়েছে। যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন, নতুনদের জন্য বলে দিই আমি এই মিডিয়াটা কীরকমভাবে বানাই। বালি চেলে নেওয়ার পর যে পাথর বেরোয়, সেই পাথর আমি নিয়ে নিই প্রায় একটা টবের 50%। 30% কম্পোস্ট থাকে। তো 80% একটা টবের ভরে যায়। ফাঁকা যে 20% থাকে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি, সেই বালিটা বার 3-4 ধুয়ে নিয়ে আমি কিন্তু এই বালি, কম্পোস্ট এবং পাথর, বালি চালার পর যে পাথর বেরোয়, এই দিয়েই কিন্তু আমি টবের মিডিয়া করি। এই মিডিয়াতে একটা গাছও এখনও পর্যন্ত, আমি 5 বছর ধরে করছি, একটা গাছও কিন্তু এখনও পর্যন্ত এই মিডিয়াতে মারা যায়নি গোড়া পচে। বর্ষায় আমার গাছগুলো খোলা আকাশের নিচে থাকে এবং সম্পূর্ণ ভেজে, বর্ষার বৃষ্টিতে ভেজে
নিম্নচাপের বৃষ্টিতে ভেজে সবটাতেই হয়, কোনো সমস্যা হয় না। তো দেখে নিন, এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে 1 বছরের পুরনো যদি গোবর সার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই সময় মাথায় রাখবেন, কোনো ধরনের মানে সরিষার খোল পচা জল বা বাদাম খোলের জল কিংবা যে কোনো সবজির খোসা পচা জল, কোনো ধরনের পচনশীল সার এই সময় অ্যাডেনিয়াম গাছে দেবেন না বা দেওয়া প্রয়োজন পড়বে না, দরকার নেই। তার কারণটা, বা বৃষ্টির জলে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটাতে গাছের বৃদ্ধি ঘটবে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, গাছের কিন্তু ফুল ঝরে যাওয়া রোধ করবে, এমনিই প্রকৃতি রোধ করে দেবে। তারপর তো বাইরে থেকে আমি যে খাবারগুলো দেখাবো সেগুলো দিন, আপনার গাছ, অ্যাডেনিয়াম গাছ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। জাস্ট খেয়াল রাখবেন যে টবের মিডিয়াতে যেন জল না জমে, আর অবশ্যই গাছের মানে যেখানে রাখবেন সেখানে যেন বেশিক্ষণ সূর্যালোক থাকে, মানে বৃষ্টি বিরতির দিন সূর্য যেন আপনার অ্যাডেনিয়াম গাছে সবচেয়ে বেশি সময় ধরে সূর্যকিরণ দিতে পারে, সেই রকম জায়গায় আপনার বাগানের অ্যাডেনিয়াম গাছকে রাখবেন। তো ভার্মি কম্পোস্ট দিয়ে দেখুন একদম মালচিংয়ের আকারে করে দিলাম। এরপরে উপরে আমরা তরল সারটা দেব। তো তরল সারটা কী কী দিয়ে উপাদান দিয়ে বানাবো এবার দেখে নিই। তো ক্লোরিন ফ্লোরিন মুক্ত জল আপনাকে নিতে হবে। মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার যে ক্লোরিন ফ্লোরিন যুক্ত জল থাকে সেই জলটা 24 ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন, খোলা আকাশের নিচে রেখে দেবেন। ক্লোরিন ফ্লোরিন উবে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু 24 ঘন্টা পরে এই সমস্ত উপাদান যেগুলো দেখাচ্ছি সেগুলো মেশাবেন। এটা হচ্ছে বায়োভিটা এক্স, আমি আর বিজ্ঞাপন করছি না বা এটাই দিতে বলছি না। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সাগরিকা দিতে পারেন আপনারা, অল ইন গোল্ড সুপার দিতে পারেন, বা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনারা নিয়ে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। যারা বায়োভিটা দেবেন তারা 1 লিটার জলে 1 ml, আর আদার্স যেগুলো সেগুলো দেখবেন যে প্যাকেটের গায়ে লেখা থাকে যে কতটা পরিমাণে দিতে হবে। মোটামুটি কম বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট 1 লিটার জলে 1 ml দিতে লাগে। তবুও যারা কমেন্ট করে জানতে চান জানতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো এই যে মাইক্রোনিউট্রিয়েন্টটা দেওয়া হলো, তারপরে যে এই সাদা রঙের যেটা দেখছেন এটা এনপিকে 0050 বা এনপিকে 0050, সালফেট অফ পটাশ বলেন, আবার এটা সাদা পটাশ নামেও অনেকে বলে। এটা হাফ টেবিল চামচ 1 লিটার জলে দিয়ে দিতে হবে। যাদের কাছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ আছে তারা সেটা দিতে পারেন, তবে সেটা গুলতে সময় লাগে বেশিক্ষণ একটু, কিন্তু সাদা পটাশ ওয়াটার সলিউবল, ঝটপট গুলে যায়। তো এই যে লাল পটাশের কথাটা বললাম সেটা আপনারা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে গুলে যাবে, তো কোনো সমস্যা নেই। তবে এই সালফেট অফ পটাশ বা সাদা পটাশটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এর সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে থাকলে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নেবেন। যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে কতটা নিতে হবে, তাহলে আপনাকে নিতে হবে 1 চা চামচ। 1 চা চামচ, টেবিল চামচ নয় কিন্তু। টেবিল চামচ আর চা চামচের মধ্যে অনেকেরই দেখেছি যে মানে জিজ্ঞাস্য আছে, তো আমি রিসেন্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোনটা টেবিল চামচ আর কোনটা চা চামচ। অনেকেই কিন্তু বলছেন, প্রশ্ন করছেন, তো এটা আমার মাথায় রয়েছে, আমি অবশ্যই আগামী দিনে দেখিয়ে দেবো কোনটা টেবিল চামচ এবং চা চামচ। তো যাই হোক, ওই যে ডাস্ট ফর্মেশনে যাদের কাছে আছে 1 চা চামচ পরিমাণে নেবেন, নিয়ে কিন্তু এই জলের সাথে গুলে নেবেন। তো 3টে উপাদানই সুন্দরভাবে জলের সাথে গুলে যাবে, মিশে যাবে। যে কোনো একটা স্টিক নিয়ে আপনারা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে 3টি উপাদান। এই 3টি উপাদান আপনাকে 10 দিন ছাড়া ছাড়া টবের মিডিয়ায় দিতে হবে। এবারে দেখাবো যে কতটা পরিমাণে দিতে হবে। আমি যে টব দুটোতে কেয়ার দেখাচ্ছি এটা মোটামুটি রয়েছে 8 ইঞ্চি টব। হ্যাঁ, আবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভার্মি কম্পোস্ট কতটা দিলাম। মোটামুটি যাদের যেরকম আছে দেখুন, 8 ইঞ্চি টব হলে হাতের 1 মুঠোর মতন নিলেই হয়ে যাবে। নিয়ে চারিধার ধরে আপনারা টবের উপরে মালচিং করে দেবেন। কোনো সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই, ভার্মি কম্পোস্টটা বলে দিলাম। আর এই যে তরলটা, এটা কতটা পরিমাণে দেবো, এই তরল সারটা আমরা এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয় 200 ml এর কাছাকাছি মানে মোটামুটি জল ধরে 200 থেকে 250। তো আমরা এই 1 গ্লাস করে একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য আমরা দিতে পারি, আর 10 দিনের ব্যবধানে দেব। যাদের 4 ইঞ্চি টবে আছে তারা এই গ্লাসের হাফ গ্লাস অর্থাৎ 100 ml এর মতন মোটামুটি হবে, সেরকম পরিমাপ করে এই তরল সারটা খাইয়ে দেবেন। এইটা যদি 10 দিন ছাড়া ছাড়া আপনারা দিতে থাকেন, এই সিন্ডারের মিডিয়ায় বা এই আমি যে মিডিয়াটা করেছি বালি চালার পর যে পাথর বেরোয় সেটা এবং কম্পোস্ট দিয়ে, সেই মিডিয়ায় আপনারা 10 দিনের গ্যাপে দেবেন। আর যদি মাটির মিডিয়ায় থাকে
অ্যাডেনিয়াম মানে মাটিতে রয়েছে, টবের মধ্যে মাটি রয়েছে, সেইখানে রয়েছে, তাহলে আপনারা এই ব্যবধানটা বাড়িয়ে 15 দিনের করে দেবেন। অর্থাৎ 15 দিন ছাড়া এই তরল সারটা আপনারা আপনাদের অ্যাডেনিয়ামে দেবেন। দিলেই দেখবেন যে কিছু দিনের মধ্যেই গাছে অজস্র পরিমাণে কুঁড়ি এসছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার অ্যাডেনিয়াম গাছ থেকে উপহারস্বরূপ পাচ্ছেন। আর টবের মিডিয়ায় এই সময় কোনো ধরনের মিক্সড খাবার দেওয়ার দরকার নেই। যে তরল সারটা দেখালাম, দিতে বললাম, এই তরল সারটাই দিতে থাকুন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি আপনার গাছ থেকে পেয়ে যাবেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।